সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় পৌরসভা নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার, এবং অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম বিষয়ক সম্পাদক বিএনপি। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। উৎসাহ উদ্দীপনায় শেষ হলো পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া। জয়ের ব্যাপারে আশাবাদ প্রার্থীদের। নিয়ম মেনে প্রচারণা চালানোর আহ্বান ইসির। প্রচারণার জন্য সময় কম, অভিযোগ বিএনপির। আস্থাহীনতা থেকেই এমন বক্তব্য দিচ্ছে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। রাজধানীতে আল মুজাহিদ অব বাংলাদেশ নামে নতুন জঙ্গি সংগঠনের 6 সদস্য আটক। নাশকতার উদ্দেশ্যে ফেসবুকে সদস্য ও অর্থ সংগ্রহ করত তারা, প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য। বেসরকারি প্রতিষ্ঠানেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য চাকরির সুযোগ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর। ভাতার পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা। এবং নারী T20 বিশ্বকাপে চূড়ান্ত পর্বে বাংলাদেশ। বাছাই পর্বে সেমিফাইনালে জিম্বাবুয়েকে হারালো 31 রানে। আমি প্রথমেই আসবো ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন আপনার কাছে। আমরা জানি যে 30শে ডিসেম্বর পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। 234টি পৌরসভায় নির্বাচন হতে যাচ্ছে এবং আওয়ামী লীগ এবং বিএনপি খুবই উৎসাহ ভরে নির্বাচনে অংশ নিচ্ছে। জমবে নির্বাচন আমরা আশা করছি, যদি সব কিছু ঠিকঠাক থাকে। কিন্তু যেটা সবসময় বলা হয় যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ সব দলের জন্য সমান সুযোগ, সেটা থাকবে কিনা বলা হয়ে থাকে যে ক্ষমতাসীনরা সবসময় একটু সুবিধাজনক অবস্থানে থাকেন। আবার এবার দেখা যাচ্ছে যে মন্ত্রী এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবেন না, কিন্তু পক্ষান্তরে বিএনপি যেহেতু ক্ষমতায় নেই, তাই বিএনপির চেয়ারপারসন থেকে শুরু করে অন্য নেতারাও কিন্তু অংশ নিতে পারবেন প্রচারণা। এক্ষেত্রে বিএনপি একটু বেশি সুবিধা পাবে কিনা, যদিও আবার এটাও বলা হয়ে থাকে যে বিএনপির অধিকাংশ নেতাকর্মী এখন জেলে বা অনেকেই আত্মগোপনে। এই সব মিলিয়ে আপনার কি মনে হয় যে এবারের নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ তৈরি হবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটা তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক দিতে চাই নির্বাচনের। এটা আমার মনে হয় যে সকলের জন্যই ভালো হবে আলোচনাগুলো চালাতে। একটা নির্বাচনী ফ্রেমওয়ার্কের ভিতরে বা নির্বাচনী প্রশাসন যেটা আমরা বলি, এটা 3টা স্তর আছে। প্রথম স্তর হচ্ছে যে আইন প্রণয়ন, আইন ও বিধি প্রণয়ন। দ্বিতীয় স্তর হচ্ছে আইন প্রয়োগ বা বিধি প্রয়োগ। তৃতীয়টা হচ্ছে আইনের বিচারিক যদি কোনো ব্যবস্থা থাকে সেটা। তিনটা যখন মিলে একটা অবস্থানে আসবে, তখন তো আমরা বলতে পারবো যে এটা লেভেল প্লেইং ফিল্ড তাত্ত্বিকভাবে। আমরা এখন লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে মাঠে ওনাকেও সমান সুযোগ দেওয়া, ওনাকেও সমান সুযোগ দেওয়া। বিশ্বে কখনোই সমান সুযোগভাবে আসে না, কারণ যেই দলটা ক্ষমতায়, কারণ এই নির্বাচনগুলো হচ্ছে কিন্তু একটি দল এবং একটি রাজনৈতিক দলের ক্ষমতা থাকা অবস্থায়। এবং আমাদের মতো দেশে যেটা এমার্জিং ডেমোক্রেসি আমরা বলি, কারণ উই আর নট ম্যাচিওর ডেমোক্রেসি, এটা তো ফ্যাক্ট। আইদার এমার্জিং ডেমোক্রেসি অর এটা আর যে কোনোভাবেই বলেন না কেন, যেখানে ডেমোক্রেসি এখনও, ডেমোক্রেটিক সিস্টেমই এখনও আমাদের দেশে গঠিত হয় নাই, সেখানে আমাদের দেশে যে সরকারই থাকুক না কেন, সেই সরকারের নিচে যখন নির্বাচনটা হয়, তখন আমরা গলফ খেলাতে বলি একটা হ্যান্ডিক্যাপ সিস্টেম হওয়া উচিত। সেই হ্যান্ডিক্যাপটা কিন্তু তার অপোনেন্ট যারা থাকে তাদের কাছে সেটা থাকে না। দিস ইজ ফ্যাক্ট। এটা কেউ যদি ডিনাই করে, তা আমি বলবো যে তার সত্যের অপলাপ করছে।
কারণ প্রশাসন, ইলেকশন কমিশন, দুনিয়ার যে কোনো ইলেকশন কমিশনের কাছে 6 লক্ষ লোক হয় না, এবং এটা হায়ার করতে হয়। হায়ার করতে হয় কোত্থেকে? প্রশাসন থেকে। পুলিশ হায়ার করতে হয় প্রশাসন থেকে। কাজে তাদের ভিতরে যে একটা ইনফ্লুয়েন্স থাকে, এটা সবসময় থাকে। এবং আমাদের দেশের যে দেখা গেছে, যেই দলই ক্ষমতায় আসে তিনি তার মতো করে একটা ব্যবস্থাপনা করে নেন। সেটা আজকে হোক, কালকে হোক, আগামীতে হয়তো তাই হবে। কাজে এখানে লেভেল প্লেয়িং ফিল্ডের ডেফিনেশনটা কিন্তু, যেই ডেফিনেশন আমি কথা বললাম, এটা এখানে বাংলাদেশে আশা করা যায় না। যেটা আশা করা যায় সেটা হচ্ছে বিধি এবং আইনের প্রয়োগ করার যে সংস্থাটি, সে কতখানি এই আইন এবং বিধিকে সমানভাবে প্রয়োগ করছে। ওনার জন্য যেমন হবে, ওনার জন্য তেমন হবে। এবং তিনি যে ব্যবস্থাপনাটা করছেন, সেই ব্যবস্থাপনার লোকগুলো কতখানি তার কথা শুনবে বা উনি কতখানি কন্ট্রোল করতে পারছেন, সেখানে আছে রোল অফ ইলেকশন কমিশন। এখন যখনই আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলি, তখন এখন যেমন একটা কথা উঠেছে যে এমপি সাহেবরা যেতে পারছেন না। একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে ঠিক নয়। কারণ এর আগে মেম্বার পার্লামেন্টের যে ডেফিনেশনে কিন্তু তিনি কোনো সরকারি সুবিধাভোগী মানুষ নন, এবং এই প্রথম মেম্বার পার্লামেন্টদেরকে বাইরে রাখা হচ্ছে। সেটা নির্বাচন কমিশন কেন করেছে তার ব্যাখ্যা দিতে পারে, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে এটা আইনের বাহিরে। কারণ সংবিধানে যে ডেফিনেশন দেওয়া আছে সেখানে মেম্বার পার্লামেন্ট নেই। কিন্তু আপনি এখন ইলেকশন কমিশনকে দোষারোপ করতে লাভ নেই। সেই জন্য বললাম যে আইনের নিষ্পত্তি, এই আইনের নিষ্পত্তি করবে জুডিশিয়ারি। কেউ যদি জুডিশিয়ারিতে যায় একটা নিষ্পত্তি পেতে পারে। যাই হোক, এখন আবার একটা প্রশ্ন আসছে যে এমপি সাহেবরা যেতে পারবে না, কিন্তু মিস্টার আলাল যেতে পারবেন, প্রাক্তন এমপি। ওনার নেত্রী যেতে পারবেন, প্রাক্তন প্রধানমন্ত্রী। এতে কোনো বাধা নেই। দের ইজ নো ল, নো রুল। কারণ ওনারা কোনো সরকারি কোনো সুবিধা পাচ্ছেন না। কাজে ওইটাও আপনাকে করতে হবে। এখন এই লেভেল প্লেয়িং ফিল্ডে এসে একটু সমস্যা আমি যা দেখছি, এটা সমস্যা। আমি আপনাকে একটু তাত্ত্বিকভাবে এক্সপ্লেন করে বললাম। এখন আসুন আইনে। আইন যেভাবে তৈরি হয়েছে, এখানে অনেকখানি লেভেল প্লেয়িং ফিল্ড আমাদের মতো দেশে তৈরি করা সম্ভব নয়। এই বিধি এবং আইন, প্রথমত হচ্ছে একটি এটা খুবই মারাত্মক একটা আইন যারা বিধি যারা করেছেন এবং আইন যারা করেছেন, এটা প্রথমবার কিন্তু, সরি আমি একটু সময় নিচ্ছি কারণ এটা না হলে আপনাদের আলোচনাটা ঠিক হবে না। প্রথমবারের মতো এটা দলীয় নির্বাচন হচ্ছে, তাও একটা জগা খিচুড়ি নির্বাচন। মেয়র দলীয়, বাকিরা নির্দলীয়, একটা তালগোল পাকানো নির্বাচন। এটা কিন্তু তড়িঘড়ি করার কারণে এটা হচ্ছে, এটা কারোর সাথে আলোচনা না করে করার কারণে এটা হচ্ছে। ইলেকশন কমিশনার কারোর সাথে আলোচনা না করে বিধিটা তৈরি করেছেন অনেকটা জাতীয় সংসদের মতো করে রেখে, কিন্তু জাতীয় সংসদের মতো হয়নি। আমি একটি জায়গায় বলছি, একক প্রার্থীর বেশি দিলে তিনি অযোগ্য হবেন সেই পার্টি। ওনাদের একজন মারা গেছেন, মারা গেছেন, একটু সময় পাচ্ছে বোধ কাউকে দেওয়া যেতে পারে। কিন্তু তিনি যদি কালকে মারা যেতেন, তখনও তিনি মনোনীত প্রার্থী হন নাই, তাহলে একটা আইনের ফ্যাক্টর শুরু হয়ে যেত। কী করতেন তখন আওয়ামী লীগ আর কোনো ক্যান্ডিডেট ফাইল করতে পারতো না, যেহেতু নমিনেশন পেপার ডেট ওভার। এইখানে একটা বড় সমস্যা। তো এক জায়গায় অবশ্য আছে যে মারা গেলে আবার এটা স্থগিত হবে, আবার করবে। কিন্তু যদি আপনার প্রার্থী, আপনার ক্যান্ডিডেট না হওয়া পর্যন্ত যদি কেউ মারা যান, 3 থেকে 5 তারিখের মধ্যে যদি কেউ মারা যান কোনো পার্টির মেয়র ক্যান্ডিডেট, তারপরে কি হবে? এখানটা আইনে বড়, কোনো প্রার্থীর যদি মনোনয়নপত্র বাতিল হয়ে যায় তখন কি হবে? বাতিল হওয়ার সমস্যা অনেক আছে। আপনি দেখবেন 5 তারিখে যতই এখান থেকে আপনি করে বলেন না কেন, 16 পাতার এফিডেভিটটা যখন দেবেন, সেই এফিডেভিটের মধ্যে কোনো না কোনো ভুল, আপনি আমাকে পারফেক্ট এফিডেভিট এনে দেন, আমি 5টা ভুল বের করে দেবো এফিডেভিটে। আর কেউ যদি চ্যালেঞ্জ করে যে ওনার বাড়িতে 2টা গাভী আছে, উনি রাখছেন একটা, দিস ক্যান অলসো বি ডিফেক্টেড। এইখানে এই রুলটা একটা মারাত্মক রুল আছে। এটা কেন তৈরি করছেন আমি জানি না। জাতীয় সংসদে যেটা আছে, আমি একটু এক্সপ্লেন করে দিই। জাতীয় সংসদে বলা আছে যে কোনো দল একাধিক ব্যক্তিকে মনোনয়ন দিতে পারে, এবং ওই একাধিক ব্যক্তির ভিতরে যারা রয়ে যাবেন আলটিমেটলি বাছাইয়ের পরে, সেই তখন দল উইল গিভ এ ফাইনাল লেটার যে আমার 1 নম্বর নাই, তো 2 নম্বরকে আমি নমিনেশনের জন্য দিলাম। আর 3rd ওয়ান অটোমেটিক ভোট হয়ে যাবেন, বিদ্রোহ আর কোনো স্কোপ নাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আইনের মধ্যে যে বললাম যে আইনের রুলের মধ্যে যে সমস্যা। দ্বিতীয়টা হলো মেয়র, প্যানেল মেয়র কে হবেন?
কারণ বাকি তো দলীয় নির্বাচনে নাই, প্যানেল মেয়র কে হবেন, এটা একটা বড় বিষয়। থার্ড যেটা হচ্ছে, আপনি বলছে যে যেটা আমি এগ্রি করি না, একটা গ্রাম্য, এটা কিন্তু গ্রামের এটা ইলেকশন, অনেক পৌরসভা আছে 7,000 ভোটার, 5,500 ভোটারও পৌরসভা আছে। এখন একজন স্বতন্ত্র প্রার্থী 100 জন ভোটার কাছ থেকে স্ট্যান্ড নেবেন, একটা গ্রামে ওই 100 জন আইডেন্টিফাইড হয়ে যাবে। এটা ন্যাশনাল ইলেকশন না, বিরাট কনস্টিটিউন্সি, সেখানে কে 1% 2 লক্ষ খুঁজে যাবে না, কিন্তু এই 100 জন আইডেন্টিফাইড হয়ে যাবে। আমাদের মতো সোসাইটিতে এখন দেশে যে অবস্থা, নোবডি উইল কাম টু সাইন ফর হিম। আমি এই পর্যন্ত বলে রাখি, তারপরে আলোচনা আগে। আবার আরেকটি বিষয় মনে হয় যুক্ত হবে, সেটি হচ্ছে যে যদি এক দল থেকে নমিনেশন, রাইট 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 ঠিক আছে, ভালো কথা মনে করছেন, ওইটা আমি আমার রাইট আপে লিখেছি। আজকে দল এক্স তিনি মেয়র হলেন, কালকে মেয়র হওয়ার পরে দেখেন যে সুবিধাজনক হচ্ছে না, আমি এখন সরকারি দলে জাম্প মারি, চলে গেলেন সরকারি দলে, তখন কি হবে? করার নাই, কিছু যদিও সংসদ সদস্য পারেন না। এইখানে আরো আমি এখানে বোধহয় 5টা মারাত্মক ভুল আছে। পরে আবার আসবো আপনার কাছে। আমাদের সাথে একজন দর্শক আছেন সৌদি আরব থেকে টেলিফোনে, আমরা ফোনটা নিয়ে তারপর আপনাদের কাছে আসবো। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৌদি আরব তাবুক থেকে বলছি। বলুন। আমার 3 জন সম্মানিত অতিথি, একজন রাজনৈতিক বিশেষজ্ঞ আর 2 জন 2 দলের। আমার প্রশ্ন হলো, আমরা বিদেশে থাকি, বাংলাদেশ টকশো এবং খবরাখবর দেখি, নির্বাচন হবে, আপনারা ক্ষমতায় যাবেন, আমাদেরকে শাসন করবেন, শোষণ করবেন, কিন্তু আপনারা দলীয়ভাবে 2 দল হোক 4 দল হোক, আপনারা বসেই যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সাধারণভাবে আপনারা বিভিন্ন হরতাল অবরোধ দিয়া, এই যে স্কুলগুলো ভেঙে জ্বালাইয়া কোমলমতি ছেলেদেরকে বেকার করেন এবং আমাদেরকে দুরবস্থায় ফেলেন, তাহলে আমরা যে দেশে আছি, আমরা এই রক্তমাসা পয়সা দিয়ে আপনাদেরকে রেফিডেন্স দিচ্ছি, আপনারা নেতৃত্ব করতেছেন, তো আমরা এর বিচারটা কার কাছে চাই? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা এই প্রশ্নটার উত্তরও আপনারা দুজনই দেবেন আমরা আশা করব। তার সাথে আমি যেটা বলতে চাই, আমি খালিদ মাহমুদ চৌধুরী আপনার কাছে আসব, যে যেটা আলোচনা হলো লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে, সে আপনারা কি মনে করেন কিনা যে বিএনপি যথাযথ পরিবেশ পাবে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য, এবং বিএনপির নেতাদের হয়রানি করা হবে না, বিশেষ করে প্রার্থীদের? বিএনপি যেটা অভিযোগ করছে যে প্রার্থীদের বিরুদ্ধে নানা রকম হয়রানি করা হতে পারে, সেটা হবে কিনা? এবং আপনাদের একটা দাবি ছিল যে যাতে এমপিরা প্রচারণায় সুযোগ পান, সেটি দেয়া হয়নি, এই ব্যাপারেও যদি আপনি কিছু বলতে চান। না, দেখেন, আসলে বিএনপি এই যে তাদের যেই মানে রাজনৈতিক যে ধারা তৈরি করেছিল বাংলাদেশে গত কয়েক বছরে, সেই ধারা থেকে যে নির্বাচনী ধারায় ফিরে এসেছে, এটা একটা যে কথাটা ব্রিগেডিয়ার শাকাওয়াত তিনি বললেন যে গণতন্ত্রের যে দুর্বল দিকটা উত্থাপন করলেন, এটা হচ্ছে গণতন্ত্রের জন্য একটা পজিটিভ একটা ইঙ্গিত বলা যায়। তো আপনার হচ্ছে যেমন বিএনপি নির্বাচনের যে সিদ্ধান্ত গ্রহণের আগেই বলা হচ্ছিল বিভিন্নভাবে যে তাদের অনেক নেতাকর্মী হচ্ছে জেলখানায় আছে, বিভিন্ন মামলা মোকদ্দমায় আটকে রাখা হয়েছে। তো আমি গতকালকে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। আমার মনে হয় আমার দৃষ্টির মধ্যে হতে পারে আর থাকতে পারে, কিন্তু আমার দৃষ্টির মধ্যে আসে নাই যে জেলখানায় আছে এরকম কোনো প্রার্থিতা তারা ঘোষণা করেছে। আমি যতটুকু জেনেছি যে তারা সকলে জেলের বাইরেই আছে, তাদের প্রার্থী তালিকার, জেলখানার ভিতরে কেউ নেই। কাজেই এই যে একটা মানে ব্লেম গেম দিয়ে রাজনীতির ফায়দা হাসিল করা, এটা আসলে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ চলে আসতেছে, এইখান থেকে আমরা বেরিয়ে আসতে পারতেছি না। এই যে কথাটা বললেন যে লেভেল প্লেইং ফিল্ড, এখন দেখেন আমাদের তো অনেক অভিজ্ঞ নির্বাচন কমিশনে অত্যন্ত খুব একটা গুরুত্বপূর্ণ সময় দায়িত্ব পালন করেছেন এবং মানুষের কাছে অনেক প্রশংসিত হয়েছেন সেই নির্বাচন কমিশন। সেই জায়গায় বলতে চাই যে উনি বলেছেন যে লেভেল প্লেইং গ্রাউন্ডের অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন, যেগুলো আমি পুনরাবৃত্তি। কিন্তু দেখেন, এখন তো এটাও তো হতে পারে কোনো দলের রাজনৈতিক জনপ্রিয়তা জনগণের কাছে বেশি, আরেক দলের কম আছে, বা আরও কম আছে, বা আরও বেশি আছে। এখানেও তো একটা বৈষম্য আছে। তো এইটাও কি আমরা এখন কি আমাদের দায়িত্ব যে এইটাও সমান সমান করে দিতে হবে? না, সেটাও না। কাজেই হচ্ছে এখানে নির্বাচনে অংশগ্রহণ করার পরে নির্বাচনী কর্মকাণ্ড কারো প্রচারণা বেশি হইতে পারে, কারো কম হইতে পারে। এটা কিন্তু এক একটা রাজনৈতিক দলের এক এক ধরনের পলিসি।
এই পলিসিতে এটা প্রচারণা চালাবে, সেই জায়গাটায় নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যে নির্বাচনে যে আচরণবিধিরা তারা দিয়েছেন সেই আচরণবিধিগুলো সবাই মানছে কিনা। এবং যিনি কথাটা বললেন যে হাজার হাজার এই যে মানে তাদের মানে লোকবল নিতে হয়, যেটা সরকারের কাছ থেকে আসে, যেটা এই বিষয়গুলো তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা সেটা তারা মনিটরিং করবে। তারা যদি এগুলো যদি সঠিকভাবে চলে, এই বিষয়গুলো তাদের দেখার বিষয়। লেভেল প্লেইং ফিল্ডটা বলতে আমি এটাই বুঝি যে আপনার হচ্ছে এই বিষয়গুলো এমপিদের ব্যাপারে একটু, হ্যাঁ, যে কথাটা উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে সেটা আমরা এই পয়েন্টে আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম যে আমরা হচ্ছে সংসদ সদস্য, আমরা সরকারের কোনো সুযোগ সুবিধা ভোগ করি না এবং আমাদের কোনো নির্বাহী ক্ষমতা নেই, হ্যাঁ, এবং সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে, তাহলে আমরা নির্বাচনের বাইরে থাকলাম কেন? নির্বাচন কমিশন বলেছেন যে ফুল কমিশনে আমরা আলোচনা করে আমরা জানাবো, কিন্তু পরের দিন তো আমরা জানলাম যে তারা অপারগতা জানিয়েছে। তা আমরা জানার পরে তারপর আমরা বলেছি যে নির্বাচনের যেহেতু আমরা নির্বাচনী একটা আমেজের মধ্যে বাংলাদেশ ইতিমধ্যে ঢুকে গেছে দীর্ঘদিন, যেহেতু সব দলের একটা অংশগ্রহণ আসতেছে, এখানে বিএনপি তার নির্বাচন প্রতিহতের জায়গা থেকে নির্বাচন অংশগ্রহণের সিদ্ধান্তে এসেছে, কাজে মানুষের এই যে আগ্রহটার প্রতি আমরা সম্মান দেখিয়ে নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তটাকে আমি মেনে নিয়েছি এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা বলতে পারি যে আওয়ামী লীগ হচ্ছে সবসময় একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, সবসময় জনগণের মতামত নিয়ে রাজনীতি করেছে এবং জনগণের মতামতের প্রতি আমাদের একটা শ্রদ্ধা আছে। ধন্যবাদ। সৈয়দ মজিউর আলাল, আপনার কাছে আসি যে আপনি কি মনে করেন যে আপনারা এবার সেই সমান অবস্থান পাবেন কিনা নির্বাচনী প্রচারণায়? এখানে কিন্তু একটা জিনিসে কিন্তু ক্ষমতাসীনদের একটু অসুবিধায় পড়েছেন, এমপিরা যেহেতু এবার সুযোগ পাচ্ছেন না নির্বাচনী প্রচারণায়, আপনারা কিন্তু সেদিক থেকে একটু বাড়তি সুবিধাই পাচ্ছেন মনে হয়। আপনাকে ধন্যবাদ। এতক্ষণ ধরে দুজনের বক্তব্য আমি শুনছিলাম, বিশেষ করে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনকারী দায়িত্বশীল উনিও বলেছেন, এমপি সাহেবও বলেছেন। এই যে সুনির্দিষ্ট বিষয়টি দিয়ে আপনি শেষ করলেন, এটার প্রেক্ষিতে আমি পরে আসছি। প্রথম আমার কথাটি হলো এই যে হঠাৎ করে তড়িঘড়ি করে যে জিনিসটা হলো, অনেক সময় আমরা দেখি যে একটা মেয়ের শরীরের উপরের অংশ মানুষের আকৃতির, নিচের দিকটা মাছের মতো, মৎস্যকন্যা বলে, এরকম দেখেছি। বা একটা মানুষের শরীরের উপরের অংশে সাপের মতো, মানুষের মতো, নিচের দিকটা সাপের মতো। এই ব্যবস্থাটা হঠাৎ করে সেরকম করা হলো, কারণ মেয়ররা দলীয় প্রতীকে, অন্যেরা নিজস্ব প্রতীকে। দ্বিতীয় হচ্ছে যে মহিলাদের জন্য প্রতীক রাখা হয়েছে, তার মধ্যে বিশেষভাবে চুড়ি, হাতের চুড়ি এবং পুতুল, এগুলো রাখা হয়েছে মহিলাদের জন্য। এটা একটা দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে, এটা বারবার মহিলারা প্রতিবাদ করছেন, কিন্তু নির্বাচন কমিশন জেন্ডার ইকুইটির ব্যাপারে যে স্লোগানটা আমরা বিভিন্ন সরকার বিভিন্ন সময় দিয়েছি, সব সরকারি যখন যে এসেছে, সেই জায়গাটা একটা ব্যত্যয় ঘটেছে। আরেকটি জিনিস হলো, নির্বাচন কমিশনের জনবল পর্যাপ্ত আমাদের জানা মতে এখন। সেই জায়গাটায় আপনি দেখবেন যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যে পৌরসভাগুলো, সেখানে রিটার্নিং অফিসার করা হয়েছে শুধুমাত্র এডিসি জেনারেলকে। আর মফস্বলের যে পৌরসভাগুলো, সেখানে রিটার্নিং অফিসার করা হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা অবলিক ইওনো। এই যে ওইখানটায় অবলিক দিল, আর এইখানটায় শুধু অতিরিক্ত জেলা প্রশাসককে রাখলো। আমাদের দেশে সাধারণত নিয়মটা কি, যেটা সাখাওয়াত ভাই বলে গেছেন, যে যারা যখন শাসন ক্ষমতায় থাকেন তখন তারা তাদের পছন্দের কর্মকর্তাদেরকে নিয়োগ দেন। বিশেষ করে ওই এলাকার এমপি সাহেবরা বা মন্ত্রী সাহেবরা, যারাই চোখ এমপি সাহেব আমি ধরলাম বেজ পয়েন্ট, এমপি সাহেবরা বিশেষ করে ইউএনও, ওসি, এগুলো পোস্টিংয়ের ব্যাপারে তাদের একটা প্রত্যক্ষ ভূমিকা থাকে। আমার নিজের অভিজ্ঞতা আমি সেটা দেখেছি। তো সেই জায়গাটায় এমপি সাহেবদের যে প্রচারণার সুযোগটা দেয়া হয়নি, এতে কোনো ক্ষতিই হয়নি। এটি একটি জাস্ট আইওয়াশ মাত্র আমার মনে হয়। কারণ নির্বাচন কমিশন বলেছে যে এমপি সাহেবরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, এমন কোনো কথা সংবিধানে কোথাও সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। আর এমপি সাহেবরা যদি নির্বাচনে অংশগ্রহণ নাও করেন, এমপি সাহেবরা তো ভোটের দিন ভোট দিতে যেতে পারবেন। নির্বাচনে চলাকালীন সময়, প্রচারণা চলাকালীন সময়ও তিনি তার এলাকায় যেতে পারবেন, গিয়ে তার ঘরের মধ্যে যদি তিনি বসে থাকেন, ইউনো সাহেবরা, ওসি সাহেবরাই তো মিটিংয়ের ব্যবস্থা করে দেবেন ওনার বাসার মধ্যে। এবং বেশিরভাগ এমপি সাহেবদেরই বাসস্থানে পর্যাপ্ত জায়গাও আছে সভা করার জন্য। সেই জিনিসগুলো তারা করে দেবেন, যেহেতু তাদের পছন্দ
এমপি সাহেবদের পছন্দেই তারা সেখানে নিয়োগ পেয়েছেন। এই জিনিসগুলো হবে, এটা খুব বড় ধরনের কোনো ব্যত্যয় হয়েছে আমার মনে হয় না। এটা একটি বাহাবা নেওয়ার জন্য নির্বাচন কমিশন করেছে, এবং এর মধ্যে থেকে আমার মনে হয় যে সরকারেরও প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল যে হ্যাঁ এটা এইভাবে করা হোক, কারণ এটা তো মূল কাজে কোনো বাধা সৃষ্টি করবে না। বাধা সৃষ্টি করবে কোন জায়গাটায়, যে এমপি সাহেব বা মন্ত্রী সাহেব প্রকাশ্য কোনো নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না, এবং কোনো অনুদান, চাঁদা বা কোনো বরাদ্দ ইত্যাদি ওখানে ঘোষণা করতে পারবেন না। সেটাই বা ঘরের মধ্যে করে দিলে সাক্ষী কোথায় থাকবে? কারণ ওই মিটিংটা তো, ঘরের মধ্যে মিটিংটা তো পাহারা দেবে ওসি সাহেব বা ইউনো সাহেব, এক। আর দ্বিতীয় হচ্ছে যে আরেকটি জিনিস খুব বেশি বৈসাদৃশ্য হয়েছে আমার মতে, বলেছেন যে স্বতন্ত্র প্রার্থী যদি কেউ হন, বাকিগুলো ওনারা বলে গেছেন, এই জন্য আমি পুনরাবৃত্তি করছি না, স্বতন্ত্র প্রার্থী যদি কেউ হন সেক্ষেত্রে তিনি যদি আগে মেয়র নির্বাচিত হয়ে থাকেন স্বতন্ত্রভাবে, তাহলে তার পক্ষে 100 জনের স্বাক্ষর লাগবে। না, লাগবে না, লাগবে না, লাগবে না, 100 জনের লাগবে না, রাইট, এক্স্যাক্টলি। বর্তমান অথবা প্রাক্তন মেয়রদের ক্ষেত্রে, মেয়রদের ক্ষেত্রে এটা লাগবে না, নতুন প্রার্থীদের ক্ষেত্রে, এখন প্রার্থীদের ক্ষেত্রে 50 জনের লাগবে। এখন আমরা জানি 100 জন, এখন মনে হয় 50 করেছে সেটা, 50 করছে। আমি যেটা আজকে মনে হয় দেখলাম কোথায়। আচ্ছা, রুল চেঞ্জ হতে করে পারে, যাই হোক একটা সংখ্যা তাদের স্বাক্ষর লাগবে। কিন্তু আমাদের মনে আছে নিকট অতীতে এই পদটি কিন্তু ছিল পৌরসভা চেয়ারম্যান হ্যাজ ডাইভার্টেড টু মেয়র, অ্যাডজেক্টিভটা শুধু চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু ক্লিয়ার না যে ওই চেয়ারম্যান সাহেবরাও এটার আওতায় আসবেন কিনা, এটা কিন্তু ব্যাখ্যা নির্বাচন কমিশন দেননি। তারা বলেছেন যে এটা আমরা পরবর্তীতে দেখব। আরেকটি জিনিস হলো, নির্বাচন কমিশন ইতিপূর্বের স্থানীয় সরকার পরিষদের নির্বাচনগুলোতে যে পক্ষপাত দোষে দুষ্ট হয়ে আছেন ইতিমধ্যেই, সেই জিনিসগুলো তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করব। সেটা এখনো বলার সময় আসেনি, আমরা আশা করি ওনারা ভালো কাজ করবেন, কিন্তু অতীতে করেননি। বিশেষ করে স্থানীয় সরকার পরিষদের সব নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করেছি। এমপি খালিদ ভাই যে কথাটা বললেন যে নির্বাচন বর্জন ঘোষণা থেকে এখানে এসেছেন, নো, সেটা ছিল জাতীয় নির্বাচন। ধন্যবাদ, অন্য সব জায়গায় এসেছি। আরেকটি কথা বলে আমি শেষ করে দিই আপাতত, সেটি হচ্ছে এই যে নির্বাচন, এই যে জিনিসগুলো আমি গুলিয়ে ফেলেছি আসলে আপনার ইন্টারাপশনের কারণে, সরি, যেই দর্শক যে প্রশ্নটা করলেন সেটার ব্যাপারে কিছু বলবেন কিনা আপনি? না, দর্শকের প্রশ্নের ব্যাপারে আমি বলবো, এই দর্শক যে কথাটি বলেছেন এটি তার আবেগপ্রসূত কথা, তার দেশপ্রেম সংক্রান্ত বিষয়ে ক্ষোভের কথা। এটা বিভিন্ন সরকারের আমলে বিভিন্নভাবে হয়েছে, কম বেশি মাত্রা ভেদে। এজন্য তার এই মন্তব্যের সঙ্গে আমি একমত এবং সহানুভূতিশীল। আরেকটি কথা যেটা আমি সংক্ষেপে বলেছি, যে খালিদ ভাই যেটা বলেছেন, আমাদের জেলখানায় উল্লেখযোগ্য প্রার্থী আছে, হবিগঞ্জের 2 বার নির্বাচিত মেয়র যে গাউস, তিনি কিন্তু এখনও জেলখানায়, এবং আজকেরই পত্রিকায় বেরিয়েছে, অনলাইন পত্রিকায়, যে জেলখানা থেকে আদালতে এনেছিল, আদালত থেকে হাতে হাতকড়া পরা অবস্থায় ঝিনাইদহে বিএনপির একজন কাউন্সিলর প্রার্থী পুলিশের প্রহরায় সেখানে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরকম জেলখানায় অনেক আছে, সময়ের অভাবে আমি বললাম না। জেলখানায় আছে অনেকেই। আচ্ছা, ধন্যবাদ। আমি আবার আসবো শাখাওয়াত হোসেন আপনার কাছে, যে উনি যেটা বললেন যে আসলে কি নির্বাচন কমিশন কি রিটার্নিং অফিসার সব নিয়োগ করতে পারতেন তাদের কর্মকর্তাদের মধ্যেই? আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি। উই হ্যাভ ট্রেন দেম, 5 বছর তাদেরকে ট্রেনিং আমরা দিয়েছিলাম, এবং আমরা ট্রেনিং দেওয়া শুরু করি চিটাগং ইলেকশন থেকে। দ্যাট ওয়াজ ভেরি বিগ, দারুণ একটা নির্বাচন ছিল, চ্যালেঞ্জিং। এবং এখন আমি যদি ভুল না বলি তাহলে 500-550 কর্মকর্তা রয়েছে এখন। তো আবার গেজেটেড ক্লাস 1 বলতে কোনো কিছু নেই, প্রবাবলি গেজেটেড ক্লাস 1 পিএসসি থ্রুতে নিযুক্ত। এবং বাংলাদেশ ইলেকশন কমিশন জনবল দিক থেকে বিশ্বের অন্যতম বৃহত্তম ইলেকশন কমিশন জনবলের দিক থেকে। যদি ভারতের সাথে তুলনা করেন, তাদের সেক্রেটারিয়েট হচ্ছে 335-এর মতো, এবং বাকি সব সরকারি। এবং এই করা হয়েছিল উপজেলা নির্বাচন এবং জেলা পর্যায়ে, রিজন পর্যায়ে, যেখানে তাদেরকে করা হয়েছিল যে আলটিমেটলি ইলেকশন কমিশনের নির্বাচনগুলো টেক ওভার করবে। জাতীয় সংসদ নির্বাচনে হয়তো একটু অসুবিধা হতে পারে এখনও, কিন্তু এই কারণে, এবং এখানে যে প্রশাসনকে নিয়োগ করতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই। এই নেপালে ডিস্ট্রিক্ট জাজকে পর্যন্ত নিয়োগ করা হয়েছিল অ্যাজ রিটার্নিং অফিসার। তো সেখানে আমার মতে যদি বলেন, তাহলে আমি মনে করি যে এখন নির্বাচন কমিশনে যে অফিসারগুলো আছে 235টি আপনি রিটার্নিং অফিসার লাগাতে পারতেন। এখন ইলেকশন কমিশন কেন করেনি সেটা তার জবাব তারাই দিতে পারবে। তাহলে হতো কি, যেটা নিজস্ব লোক লাগালে যেটা হয়, আমার কন্ট্রোলে থাকে, রিমেইনস ইন মাই কন্ট্রোল।
আমরা আমাদের সময় দেখছি যখন হয় কি আপনি পুলিশ বলেন এই বলেন মনে করে যে ইলেকশন কমিশনের সাথে আর কয়দিন পরে তো আমরা আবার সরকার ওখানে চলে যাব, এবং আমাদেরকে বহু জায়গায় বহু লোককে চেঞ্জ করতে হয়েছে, ওসিকে চেঞ্জ করতে হয়েছে, এদেরকে চেঞ্জ করতে হয়েছে, ওকে চেঞ্জ করতে হয়েছে। ইলেকশন কমিশন যদি কন্ট্রোল রাখতে চান তাহলে আপনাদের এতগুলো নিজস্ব লোক, তাদের তার কোনো কাজ নেই সারা বছর, তো তাদের দে আর নট লাইক ইউএনওর মতো কাজ করছে না বা এডিসির মতো কাজ করছে না, করা যেত। এটা আমার মতামত। আমি ইলেকশন কমিশন কেন করেছে আই এম নট চ্যালেঞ্জিং। হয়রানির কথা বলা হয়েছে, হয়রানি করা হবে কি না, এই হয়রানি করার দায় দায়িত্ব কিন্তু হয়রানি যেন না হয় তার দায় দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশন। এই দায়িত্ব সরকার করলেও সরকার নেবে না, গভর্নমেন্ট যদি করেও তাহলে নেবে না। ইলেকশন কমিশনের সম্পূর্ণ দায় দায়িত্ব টু সি যখন একজন প্রার্থী হয়েছে সেই প্রার্থীকে কোনোভাবেই পুলিশ হয়রানি করতে পারে না। এই প্রোটেকশন যদি নির্বাচন কমিশন না দেয় তাহলে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হবে ওই যে সে আপনার লেভেল প্লেইং ফিল্ড। আপনি পুলিশে তো বলবে স্যার একে তোমার খুঁজতেছিলাম, আপনি খুঁজতেছিলেন, আপনি সারা বছর পেলেন না কেন, এখন আপনি তাকে খুঁজছেন কেন? কাজেই আপনি ইলেকশন হোক তারপর আপনি তাকে ধরে নিয়ে যান। এই মানে যার বিরুদ্ধে মামলা আছে বা গ্রেফতারি পরোয়ানা আছে, আপনি বলতে চাচ্ছেন যে গ্রেফতারি পরোয়ানা আছে, তাহলে আপনি ইলেকশন কমিশনকে বলবেন যে গ্রেফতারি পরোয়ানা আছে, আমার এই গ্রেফতারি পরোয়ানা, সে ওয়ান্টেড। কিসের ওয়ান্টেড মানে কি? ভেলেবল অফেন্স, নন ভেলেবল অফেন্স, সে কি মার্ডার করে পালাই গেছে, সামথিং লাইক দ্যাট। কারণ আপনি বাংলাদেশে যে কোনো লোকের বিরুদ্ধে যে কোনো ইয়ে হতে পারে। আপনি নির্বাচন, একটা নির্বাচন কমিশন যেখানে আছে, যাকে বলা হয় সরকার বলবে যে আমার দায়িত্ব না, এটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের দায়িত্ব এই সময়, নোবডি টেকস রেসপন্সিবিলিটি। সেখানে হয়রানি তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব অ্যাবসলিউটলি ইলেকশন কমিশন। ধন্যবাদ। আবার আসবো পরে আপনার কাছে। আমি আবার আসবো খালিদ মাহমুদ চৌধুরী আপনার কাছে, যে নির্বাচনী প্রার্থী মনোনয়ন নিয়ে একটা অসন্তোষ তো তারপরও থাকে তৃণমূল পর্যায়ে, যদিও আপনারা এবার অনেক যাচাই বাছাই করে প্রার্থী বাছাই করেছেন বলে শোনা যাচ্ছে, তারপরও তৃণমূলে অসন্তোষ আছে, সেটাও আমরা শুনতে পাচ্ছি আর কি। তা আপনার কি মনে হয় এটি কি সামাল দিতে পারবে আওয়ামী লীগ? আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক দল, সেখানে প্রত্যেকটা প্রায় 236টা ছিল, পরে তো একটা স্থগিত হলো, গতকালকে একটা স্থগিত, 234টি। প্রত্যেকটি পৌরসভায় আওয়ামী লীগের ন্যূনতম পক্ষে 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন করে প্রার্থী ছিল, 9 জন, 10 জনও ছিল। তো এত বড় যে আগ্রহ আমাদের যে পৌরসভাগুলোর নেতৃত্বে উঠে এসেছে, সেখান থেকে আমাদের তৃণমূল থেকে মতামত নিয়ে আবার আমাদের এখানে কেন্দ্রীয় পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যে বোর্ড গঠন করেছে, সেখানে সব কিছু পর্যবেক্ষণ করে দেওয়া হয়েছে। এত অল্প সময়ের মধ্যে, কারণ আসলেই নির্বাচনটার জন্য আমরা অল্প সময় পেয়েছি, এবং একটা নতুন একটা আঙ্গিকে নির্বাচন হতে যাচ্ছে রাজনৈতিকভাবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এইরকম একটা বিশাল কর্মযজ্ঞ আওয়ামী লীগ অত্যন্ত সফলতার সঙ্গে ইয়ে করেছে। আমরা আজকে সারাদিনই নির্বাচন 4টার সময় সর্বশেষ সময় ছিল, আমরা যতটুকু আজকে এখন আসা পর্যন্ত যতটুকু আমাদের দেখেছি, আমাদের সিদ্ধান্তে এগুলো আমার মনে আগামী 13 তারিখের মধ্যে এই বিষয়গুলো সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম নজরুল ইসলাম লিটন মুন্সি, শরীয়তপুর। বলুন। হ্যাঁ, আমি একটু কাইন্ডলি আমার লাইনটা কাটবেন না। তো আমরা যখন এখান থেকে ফোন করি, তখন আপনাদের ওইখান থেকে যখন রিসিভ করে, তখন তারা জানতে চায় আমরা কি বলবো। ঠিক আছে। তো যখন সরকারের বিরুদ্ধে একটু যায়, তখন আমাদের লাইনটা দেওয়া হয় না। এর কারণ না, সেটা নিশ্চয়ই না। আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, আপনি প্রশ্ন করেন। আমি একটু বলছি আপনাকে একটু কাইন্ডলি। তো আমার প্রশ্নটা হলো এরকম যে আমরা এই সরকার আমলে অনেকগুলো নির্বাচন দেখেছি। সেই নির্বাচনে সরকারের ভোট ডাকাতি, কারচুপি, এমনকি বিরোধী দলের নেতা কর্মীদের মারধর করে এবং এজেন্টদেরকে বের করে দিয়ে জোরপূর্বক সিল নিয়েছে। এটার অহরহ প্রমাণ আপনাদের কাছেও আছে। আপনার প্রশ্নটা বলুন। কিন্তু এই সামনে যে পৌরসভা নির্বাচন হবে, এই নির্বাচন আদৌ নিরপেক্ষ বা স্বচ্ছ হবে কিনা? ধন্যবাদ। আপনি একটু সংক্ষেপে উত্তরটা যদি দেন। উনি আসলে গদবাঁধা কথা বলেছেন, যে কথাটা যে হচ্ছে ইয়েটা, তো উনি যে জায়গা থেকে কথা বলছেন ওই পৌরসভায় কিন্তু হচ্ছে ওনার বিএনপির মনোনীত প্রার্থী আছেন, বিএনপির সম্ভবত তিনি এমপিও ছিলেন, আবার পরবর্তীতে মানে পৌর নির্বাচন সৈয়দপুরের যিনি প্রশ্ন করেছেন। না, শরীয়তপুর বলতে। শরীয়তপুর,
তো যাই হোক আর কি, যে এখন ঘটনা হচ্ছে এইরকম অভিযোগ, এটা ঢালা অভিযোগ এটা এই ধরনের কোনো কিছু নয়। কারণ গত যে আমাদের এখন যে নির্বাচনগুলো হচ্ছে, এই পৌরসভার অনেক প্রার্থী আছে যারা অন্যান্য দলের, শুধু বিএনপির না, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ইভেন আপনার অন্যান্য জাতীয় পার্টি অনেক দলের আছে। কাজে এগুলো ঢালাওভাবে আসবে, নির্বাচন যত ঘনিয়ে আসবে এই অভিযোগের পাল্লা তত বেশি ভারী হবে। ধন্যবাদ। মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার কাছে আবার আসবো আপনাদের প্রার্থী মনোনয়নের বিষয় নিয়ে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ যেটা এবার উঠেছে সেটা হচ্ছে যে আপনারা কোনো কমিটি করে প্রার্থী মনোনয়ন করেননি বলে অনেক রকম প্রশ্ন উঠেছে। তৃণমূলে অসন্তুষ্ট অনেক বেশি এবং কিছু কিছু ক্ষেত্রে মনোনয়ন বাণিজ্যের অভিযোগও কিন্তু বিএনপির ব্যাপারে উঠেছে। আপনি কি বলেন? না, এটা আপনি ঠিকই বলেছেন। ব্যাপারটা বেশি আমাকে যে জিনিসটি বলেছেন সেই জিনিসটি অভিযোগ থাকার কথা, খুবই স্বাভাবিক। কারণ বিএনপি তো একটি বড় রাজনৈতিক দল এবং বিএনপি এই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে একাধিকবার। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাও তাদের আছে, তাদের নেতাকর্মীর সংখ্যাও অনেক বেশি। তো সেদিক থেকে কেউ যদি বঞ্চিত হয়, তাৎক্ষণিক ক্ষোভে অনেক কিছু প্রেসে বলে ফেললে পরে সেটা তো কোর্ট হবেই। তবে আপনাকে একটা কথা বলি, আমরা কমিটি অবশ্যই করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, কিন্তু সেটা আমরা প্রেসে ওইভাবে সংবিধিবদ্ধ আকারে দেইনি আওয়ামী লীগ যেভাবে দিয়েছে। কারণ আমাদের মধ্যে ভয় ছিল যে এই কমিটি গঠনের জন্য যাদেরকে দেওয়া হবে তাদেরকে আবার তাৎক্ষণিক না গ্রেফতার করা হয়। কারণ গতকালকেই কেবলমাত্র আমাদের ঝিনাইদহ পৌরসভার মেয়রকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ কি, সে নাকি কোন জায়গায় কোন লোককে আর্থিক ওই চাকরির পদ খালি নেই, তারপরেও কয়েকজন লোককে নিয়োগ দিয়েছিল, এই অপরাধে বরখাস্ত, তার মেয়রশিপ থেকেই সে বরখাস্ত। তো এইসব জিনিসগুলো এবং এই যে প্রতিদিন শুধুমাত্র নাশকতার আশঙ্কায় যে হারে গ্রেফতার করা হচ্ছে আমাদের নেতাকর্মীদেরকে, আমরা সেই আতঙ্কেও ছিলাম যে এর মধ্যে আবার এই যে মূল গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কাউকে গ্রেফতার করা না হয়। কারণ প্রতিদিনই আপনারা মিডিয়ায় দেখাচ্ছেন প্রতি জেলায় এত 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 গ্রেফতার, 1000-500-এর বেশি আমাদের গ্রেফতার হয়ে গেছে গত 1 মাসে, শুধু নাশকতার আশঙ্কায়। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটা ভিন্ন কথা। আর যে কথাগুলো এসেছে সেগুলো আপনি আওয়ামী লীগের বেলায় যদি এই যে কথাটা আপনি প্রশ্ন করেছিলেন, সেইখানে দেখবেন যে অনেক জায়গায় এ খবরটিও মিডিয়ায় এসেছে, এমপি সাহেবের স্ত্রী বা মন্ত্রী সাহেবের শ্যালক বা এমপি সাহেবের ভাই বা আত্মীয় স্বজন, তাদের প্রাধান্য দেওয়া হয়েছে। আওয়ামী লীগের মধ্যে এটি আছে, বিএনপির মধ্যেও এটি আছে। কারণ এই দুটো দলই ক্যাডার ক্লাস অর্গানাইজেশন না, বা লেফট ওরিয়েন্টেড পলিটিক্স এরা করে না। দুইটার একটার মধ্যে এই চরিত্র বৈশিষ্ট্য বিদ্যমান নাই। সুতরাং সেখানে কিছু ভুল ত্রুটি হতেই পারে এবং এ নিয়ে খুব থাকতেই পারে। তবে আমরা এইটা বুঝি যে দুর্যোগময় সময় আমরা কাটিয়ে এসেছি এবং যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের মধ্যে আমরা আছি, তাতে যেখানে যেটুকু মতবিরোধ আছে এটা আমরা খুব তাড়াতাড়ি মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই আমরা এই জিনিসগুলো মিটমাট করে। ধন্যবাদ। আমি আবার খালিদ মাহমুদ চৌধুরী আপনার কাছে শেষে আসবো। খালিদ মাহমুদ চৌধুরীর কাছে আসছি, যেই অভিযোগটা উনি করলেন যে ওনাদের নির্বাচিত হলে পরেই 2 মাস পরেই হয়তো দেখা গেল তাকে বরখাস্ত করে দেওয়া হলো কোনো একটা। এই আশঙ্কা যদি থাকে তাহলে তো জনগণ তাদের ভোটও দেবে না, কারণ যে ভোট দিয়ে তো লাভ হবে না। তো না, সেটা সেই জায়গাটা আমি বলতে চাচ্ছি না। সেটা হচ্ছে দেখেন, অনেকগুলো তিনি বলছেন একটা ঝিনাইদার কথা বললো, আমি তো বলি যে অনেকগুলো। আমি বলি আপনার পক্ষে কথা বলছি, গাজীপুরের সিটি কর্পোরেশন মেয়রকে বহিষ্কার করা হয়েছে, আপনার খুলনার করা হয়েছে, আপনার হচ্ছে সিলেটের করা হয়েছে। এরকম একজন উনি উদাহরণ দিলেন, আমি তো বলবো যে অসংখ্য করা হয়েছে। কিন্তু কেন করা হয়েছে আপনি বলেন? এই যে 93 ডেজ, এই যে 150 জন মানুষকে পুড়িয়ে হত্যা করা হলো, এই যে মানুষের মানে জীবন্ত মানুষগুলোকে পুড়ালো, মুরগি, গরু, ছাগল, হাঁস, মুরগি কেউ বাদ নাই, স্কুল, কলেজ, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হলো, রাস্তাঘাট করা হলো, রেলের এতগুলো, আমাদের যে রেল কত দুর্বল সেটাকে সচল করার জন্য বর্তমান শপথ, সেই রেল ব্যবস্থা ধ্বংস করার পদক্ষেপ, এইগুলোর বিরুদ্ধে মানে একদম সরাসরি তাদের অভিযুক্ত, তারা নেতৃত্ব দিয়েছে। শুধু তাই নয়, আপনার দেখেন ঢাকা শহরেও আমরা দেখেছি অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটিয়ে কিন্তু মিডিয়ার আশ্রয় নিয়েছে। ঘটনা ঘটিয়ে দেখেন যে সময় টিভির মধ্যে এসে টক শোতে চলে এসেছে, তারপরে বলা হয়েছে দেখেন আমি তো এখানে ছিলাম, আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনাও কিন্তু ঘটেছে। কাজেই যাদের বিরুদ্ধে এই ধরনের, যিনি বলেছেন ঝিনাইদার কথা, তাদের মধ্যে সুনির্দিষ্ট অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগের ইয়েতেই এগুলো ধরা হচ্ছে। কারণ এখন এই তথ্য প্রযুক্তির এই দেশ, এই বাংলাদেশে এত বেশি মিডিয়া আছে, আমাদের তো অ্যানালিস্টেড মিডিয়া 30টার মতো আছে না কত,
তারপরেও দেখেন এই যে স্মার্টফোন, এই যে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ করেছে এই যে ইয়ের মাধ্যমে, প্রায় 9 কোটি মানুষের কাছে এখন মোবাইল ফোন। তার মানে আপনার হচ্ছে 9 কোটি এখন আপনার ক্যামেরা, সময় টিভির ক্যামেরা যাওয়ার আগেই হচ্ছে জনগণের ক্যামেরা ধরা পড়ে যাচ্ছে এবং সেগুলো আসছে। আমরা বলতে পারি যে এরকম অনেক ঘটনাগুলো আছে যে সাধারণ জনগণের ক্যামেরার আশ্রয় কিন্তু অনেক আমরা মিডিয়ার আমরা নিয়েছি, দেখেছি। কাজেই যে অভিযোগগুলো করা হচ্ছে এই অভিযোগগুলো ভিত্তিহীন। এই অভিযোগগুলো না করে একটা সুস্থ, যে কথাটা আমি প্রথমেই বললাম যে ওই যে প্রতিহতর জায়গায় না গিয়ে অংশগ্রহণের জায়গায় থাকতে হবে, তাহলেই গণতন্ত্র মজবুত হবে। না, অংশগ্রহণের জায়গা তো আমরা থেকেছি, আমরা নির্বাচন পেছানোর কথা বলেছিলাম, সম্পূর্ণ নতুন নতুন প্রক্রিয়া যেহেতু, সেটাও মানা হয়নি। তারপরে আমি যেটা বললাম, আর এই ঝিনাইদের কথাটা যেটা আমি সুনির্দিষ্ট করে বলেছি, এটা তার বিরুদ্ধে অভিযোগ শুধু পদ খালি না থাকা সত্ত্বেও তিনি কয়েকজনকে নিয়োগ দিয়েছেন, যেটা অর্ডারটা গেছে এলজিইডি মিনিস্ট্রি থেকে, সে অর্ডারের কপি দেখেই আমি বলছি। আচ্ছা, যাই হোক, আমি আবারও ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন আপনার কাছে আসবো, যে সব মিলিয়ে আপনার কি মনে হয় যে আর কি করণীয় আছে নির্বাচন কমিশনের এই নির্বাচনটিকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্য? বিশেষ করে একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করবো, সেটি হচ্ছে সারা দেশে যেহেতু একই সাথে নির্বাচনটা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে, কারণ এখন এমনিতেই আইন শৃঙ্খলার যথেষ্ট ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে আপনি যদি আমি শুধু ওইদিকে না থেকে আমি দু একটা জিনিস আমার নিজস্ব মতামতের কথা বলছি। প্রথমত হলো যে প্রথম থেকে শুরু করি, এই যে বরখাস্তকরণ, আমার ভোট দিয়ে আমি একজনকে তৈরি করলাম, আমার ভোটকে আপনি 4 মিনিটের মধ্যে শেষ করতে, একদম 4 মিনিটের মধ্যে। এই আইনটি কে করেছিল? এই আইনটি গণতান্ত্রিক আইন নয়। যতক্ষণ পর্যন্ত তিনি জেলে না যাবেন, তার অভিযোগ অনেক কিছু থাকতে পারে। আমার মনে হয় এটা গণতান্ত্রিক আইন নয়, এটা চিন্তা করা উচিত। দ্বিতীয় জিনিস হলো যে আপনার যেটা আবার বললাম যে হয়রানি করা হবে কি না হবে সম্পূর্ণ ইলেকশন কমিশনের দায়িত্ব। যদি সরকারও করে বা সরকারি কোনো লোকও করে, সেটাও কিন্তু ইলেকশন কমিশনের দায়িত্ব, কেন করতে দিবে এটা। আর যেটা আইন শৃঙ্খলা রক্ষার কথা বললেন, এটা হচ্ছে ইলেকশন কমিশনের বাংলাদেশের মতো দেশের সবচেয়ে বড় হেডেকটা এই কারণে যে আপনি এখন তো এমনিতেও নানান ধরনের আমরা সমস্যার ভিতরে আছি। আপনি 65% অফ দ্য বাজেট, ইলেকশনের বাজেট, এই আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর পিছনে খরচ হয় 65%। তো সেইখানে আপনি চিন্তা করেন যে কত বড়, কিন্তু তার তো উপায় নেই, আপনাকে তো এই ইলেকশনগুলো করতে হবে। আর বর্তমানে যে অবস্থা আছে, একজনে বললেন যে এটা তো সত্যি কথা, বুথ দখল হয়েছে, বুথে সিল মারা হয়েছে, সেটা ওনার মানে নির্দেশ হোক বা লোকাল নির্দেশ হোক, এটা হয়েছে, দিস ফ্যাক্ট। এটা তো কোনো নয়, এটা দায়িত্ব কার? দায়িত্ব ইলেকশন কমিশনের। ইফ আই ওয়াজ ইলেকশন কমিশনার, আমি তো বন্ধ করে দিব। যেই মুহূর্তে শুনবো মিডিয়াতে যেখানে এই ঘটনা ঘটেছে, সেটা পাওয়ার আছে ইলেকশন কমিশনের, আংশিক অথবা সম্পূর্ণভাবে বন্ধ করার পর ক্যানট বি চ্যালেঞ্জ ইন দ্য কোর্ট। কারণ কোর্ট আমাকে বলেছে, সংবিধান আমাকে বলেছে, আই মাস্ট ডেলিভার এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। আমি যদি করতে না পারি, আমি বলবো থ্যাংক ইউ ভেরি মাচ, বন্ধ, যতদিন পর্যন্ত পরিবেশ না হবে। কাজে এটা সরকারকে দোষ দিই বা সরকারি পার্টিকে দোষ দিই কি অপোজিশনকে দোষ দিই, দিস ইজ হোয়ার ইলেকশন কমিশন কামস ইন। আপনার আইন শৃঙ্খলার যে বিষয়টা আছে, একটা প্রি প্ল্যানের প্রয়োজন আছে, যে প্রি ইলেকশনে কী ধরনের আইন শৃঙ্খলা আপনি রাখবেন, সিকিউরিটি ডিউরিং ইলেকশন, আফটার ইলেকশন, এই প্ল্যানটা ইলেকশন কমিশন করে থাকে সবসময়। কিন্তু কথা হচ্ছে যে কতখানি আপনি অন গ্রাউন্ড ইমপ্লিমেন্ট করছেন, সেটা কিন্তু দেখার একটা মনিটরিংয়ের বিষয় আছে। সেই মনিটরটা বিশেষ করে লোকাল ইলেকশনে আমরা যেটা করতাম, ওই সময় আমাদের নিজস্ব অফিসারকে কিছু লাগাতে হয় অ্যাজ অবজারভার কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গায়। কারণ সব জায়গায় তো আর নর্থ বেঙ্গলে এত সমস্যা হয় না, ওখানে কিন্তু মানুষ যেন মারামারিও করে না, বুথ টুথ দখল খুব কমই করে। নর্থ বেঙ্গলে জেনারেলি এটা হয় না, যেগুলি হয় কিছু স্পট, যেমন আমাদের দেশ বরিশাল টরিশালের দিকে চরাঞ্চলে হয়, নোয়াখালীর কিছু জায়গা হয়, কুমিল্লার কিছু জায়গা হয়, চিটাগাংয়ের কিছু জায়গা হয়, এগুলো কিন্তু মোরলেস প্যাটার্ন। তো এই প্যাটার্নগুলোতে বিভিন্ন স্তরের আপনার এই সিকিউরিটি লাগে। ঢালাওভাবে যদি আমি বলি যে রংপুরের মিঠাপুকুরে যে সিকিউরিটি, বুড়িচঙ্গ ওই সিকিউরিটি, তাতে কিন্তু হবে না। তো এটা একটা বড় প্ল্যানের দরকার। এবং আইন শৃঙ্খলা যদি পুলিশ এবং অন্যান্য ফোর্স তাদেরকে যদি কন্ট্রোল করা যায়, ইট ক্যান বি ম্যানেজড। আনম্যানেজেবল কিছুই না বাংলাদেশে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মূল দায়িত্বটা আসলে নির্বাচন কমিশনের। এই যেই দিন থেকে তফসিল তিনি ডিক্লেয়ার করলেন,
যতক্ষণ পর্যন্ত গেজেট না হবে, নো পাওয়ার ইন দিস কান্ট্রি ক্যান ইন্টারফেয়ার ইন ইলেকশন কমিশন ওয়ার্ক। প্রচুর পাওয়ার দেওয়া আছে। আপনি কি মনে করেন যে এর আগের নির্বাচনগুলোতে, লোকাল স্থানীয় নির্বাচনগুলোতে পিরিয়ড বলুন, এই যে কিছুদিন আগেও আমরা দেখলাম মেয়র কন্ট্রোল ছিল না ইলেকশন কমিশনের? কন্ট্রোল ছিল কি? যেখানে পুলিশ কমিশনার ইজ টেকিং দ্য চার্জ, হাউ ক্যান হি? পারেন না তো। নির্বাচন কমিশন আপনি 119টা পড়লে আপনি দেখবেন, আমি মাঝে মধ্যে বলতাম, পাবলিকলি বলতাম যে 119 ইজ মোর পাওয়ারফুল দেন মার্শাল ল। আমি যদি ওনাকে বলি আপনি যাবেন না এই চৌহদ্দির কাছে, উনি যেতে পারবেন না। সুতরাং নির্বাচন কমিশন এর আগের অনেক আমাদের নির্বাচনে আমরা দেখেছি, পার্শ্ববর্তী দেশের নির্বাচন কমিশনে বললো ওয়েস্ট বেঙ্গলে যে আপনার 3 জনকে পরিবর্তন করেন, উনি বললেন যে করবো না, বলেন ঠিক আছে ইলেকশন আমরা বন্ধ করে দেবো, 24 আওয়ার গিভেন টাইম। ধন্যবাদ। আসলে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশনকে আমরা আশা করব যে এবার আমার অনুরোধ থাকবে, প্লিজ এনফোর্স দি পাওয়ার ইউ হ্যাভ বিন গিভেন। আমরা আশা করব এবার নির্বাচন কমিশন তাদের যথাযথ ক্ষমতা প্রয়োগ করবে, কঠোর অবস্থানে থাকবে, যাতে করে আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন পেতে পারি, পৌরসভা নির্বাচন পেতে পারি, এবং কোনো দলেরই যাতে কোনো অভিযোগ না থাকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।